Alhamdulillahi Rabbil Alameen. Rabbi a'udhu bika min hamazati shayateen wa a'udhu bika rabbi an yahdurun. Bismillahir Rahmanir Rahim. Welcome to seventh chapter of marketing management, analyzing business markets. আমরা এই চ্যাপ্টারে মূলত আলোচনা করব যে বিজনেস মার্কেটের বৈশিষ্ট্য এবং বিজনেস মার্কেটের পারচেজিং স্টাইল এবং বিজনেস মার্কেটে ব্র্যান্ডিং এর স্ট্র্যাটেজি কি হবে। তার আগে আমরা একটু জেনে নিই বিজনেস মার্কেট বলতে কি বোঝায়। আমরা অবশ্যই মনে আছে যে মার্কেট বলতে কি বোঝায়। মার্কেট মানে হচ্ছে প্লিজ কাস্টমার। তাহলে বিজনেস মার্কেট মানে হচ্ছে যে ক্রেতা পুনরায় উৎপাদনের কাজে বা ব্যবসার জন্য কোনো জিনিস কিনে। থ্যাংক ইউ। যে কাস্টমার পারচেজ করে এই কারণে যে সে এটা হয় পুনরায় বিক্রি করবে অথবা এটা দিয়ে সে পুনরায় নতুন কিছু উৎপাদন করবে। এই জাতীয় কাস্টমারকে আমরা বিজনেস মার্কেটস বলছি। মার্কেট মানে যদি হয় কাস্টমার, বিজনেস মার্কেট হলো যেই কাস্টমার বিজনেস পারপাজে কিনে তারা হচ্ছে বিজনেস মার্কেট। তো তাদের তো শুরুতেই আমরা একটু দেখবো অর্গানাইজেশনাল বাইং বলতে কি বোঝায়। বিজনেস কাস্টমার বলতে যারা ব্যবসা করার জন্য কেনে তারা সাধারণত প্রাতিষ্ঠানিকভাবে ক্রয় করে, অর্গানাইজেশনাল বাইং করে। তো অর্গানাইজেশনাল বাইংটা কি জিনিস সেটা একটু আমরা এই ফাঁকে দেখে নেব। The organizational buying is the decision-making process by which formal organizations establish the need for purchased products and services and identify, evaluate, and choose among alternative brands and suppliers. অর্থাৎ যখন এমন একটা প্রক্রিয়া, অর্গানাইজেশনাল বাইং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে সময় যেখানে ফর্মাল অর্গানাইজেশন গুলো ক্রয়ের একটা নিড ফর পারচেজ প্রোডাক্টস এটা তারা চিন্তা করে বের করে যে আমাদের এই জিনিস কেনা দরকার কোম্পানিতে। সেই প্রয়োজনটা বের করার জন্য তারা মিটিং এর পর মিটিং করে যে একটা ঝামেলা তৈরি হচ্ছে, এই ঝামেলাটা আমরা কিভাবে সামাল দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা অমুক ধরনের একটা প্রোডাক্ট বা সার্ভিস বা সফটওয়্যার বা কিছু একটা কিনে তারপরে সমস্যার সমাধান দেওয়া যেতে পারে। এই ধরনের একটা প্রয়োজনটা তারা ফর্মালি এস্টাবলিশ করে এবং আইডেন্টিফাই, ইভালুয়েট এন্ড চুজ অ্যামং অল্টারনেটিভ ব্র্যান্ডস এন্ড সাপ্লায়ার্স। ওই প্রয়োজনটা কিভাবে পূরণ করা যায় সেই সমাধানগুলো আইডেন্টিফাই করা, সেই সমাধানগুলো মূল্যায়ন করা এবং সেই সমাধানগুলো মধ্যে কোনটা বেস্ট, কোনটার কোন দিকে ভালো কোন দিকে খারাপ এগুলো বের করা। এই কাজটা করার যে টোটাল প্রসেস সেটাকে আমরা বলছি অর্গানাইজেশনাল বাইং। আমরা অর্গানাইজেশনাল বাইং কেন বলছি, কারণ হলো যে বিজনেস মার্কেট মানেই হচ্ছে এখানে ক্রেতা মূলত কোনো ব্যক্তি না, ক্রেতা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান। তো সেজন্য আমরা অর্গানাইজেশনাল বাইং এর পরিচয়টা আগে একটু জেনে নিলাম। জি, এ পর্যায়ে আমরা আলোচনা করবো দ্য বিজনেস মার্কেট ভার্সেস দ্য কনজিউমার মার্কেট। বিজনেস মার্কেট ভার্সেস কনজিউমার মার্কেট মানে হচ্ছে যে মার্কেট বলতে মূলত দুটো মার্কেটকে আমরা বুঝিয়ে থাকি। একটা হচ্ছে যে নিজে ভোগ করার জন্য কেনে, তাদেরকে আমরা বলি কনজিউমার মার্কেট। আর বিজনেস মার্কেট হচ্ছে যে ব্যবসা করার জন্য ক্রয় করে, তাদেরকে আমরা বলবো বিজনেস মার্কেট। তো কনজিউমার মার্কেটস আমরা জানি আমরা নিজেরাই কনজিউমার হিসেবে ক্রয় করি, কিন্তু বিজনেস মার্কেটের অভিজ্ঞতা আমাদের খুব সীমিত, কারণ আমরা কোনো কোম্পানির পক্ষ থেকে ক্রয় করার অভিজ্ঞতা আমাদের নেই। তারপরে আমাদের আমরা বিক্রেতাও না, এখানে আমাদের সেই অভিজ্ঞতাও নেই যে আমরা কখনো বিক্রি করেছি। সো আমরা যে অন্য ধরনের প্রাতিষ্ঠানিক বিক্রেতার সম্মুখীন হয়েছি এমনটিও না। তো সব মিলে বলা যায় বিজনেস মার্কেট হচ্ছে কনজিউমার মার্কেট থেকে একটু আলাদা। আমরা এখন দেখব কোন কোন পয়েন্টে বিজনেস মার্কেট কনজিউমার মার্কেট থেকে পৃথক। এখানে আপনাদেরকে আমরা 10টা পয়েন্ট ডিসকাস করে দেখাবো, 10টা পয়েন্টের নাম উল্লেখ করছি। প্রথমেই হচ্ছে কনজিউমার মার্কেট এর চেয়ে বিজনেস মার্কেট এই দিক থেকে আলাদা যে ফিউয়ার বাট লার্জার বায়ার্স। কনজিউমার বিজনেস মার্কেটের ক্রেতা থাকে অল্প কয়েকজন। আপনি যে কোনো পাইকারি ব্যবসায়ীর কাছে জিজ্ঞেস করবেন, তারা বলবে যে আমার ক্রেতা খুব অল্প কয়েকজন, বাছাই করা বা বাছাই করা না মানে লিস্টেড, সীমিত কয়েকজন।
বাট লার্জার বায়ার্স, তার প্রত্যেকের অত্যন্ত বড় মাপের বায়ার। বড় মাপের এই অর্থে যে তারা অনেক অনেক ভলিউম, হাই ভলিউম পারচেজ করেন, ছোটখাটো একটা দুই পিস কেনেন না, তারা ভলিউম ভলিউম প্রোডাক্ট কেনেন। তো প্রথম তফাৎটা হচ্ছে যে ক্রেতা কম, কিন্তু প্রত্যেকে হচ্ছে খুব বড় বড় ক্রেতা। নাম্বার 2 হচ্ছে ক্লোজ সাপ্লায়ার রিলেশনশিপ, ক্লোজ সাপ্লায়ার কাস্টমার রিলেশনশিপ। তো এটা হচ্ছে যে বিজনেস বাইং এ যেহেতু কাস্টমার থাকে মাত্র অল্প কয়েকজন, সে কারণে কাস্টমারের সাথে বিক্রেতার বেশ ভালো সম্পর্ক থাকে। এবং আরো একটা বিষয় হচ্ছে বিক্রেতা যেহেতু খুব পয়সাওয়ালা বিক্রেতা এবং অনেক পরিমাণ কেনেন, ক্রেতা যেহেতু অনেক বড় বড় হাই ভলিউম প্রোডাক্ট কেনেন, সেহেতু এই একজন কাস্টমারের সাথে আসলে টোটাল বিজনেসের প্রফিটের অনেক সম্পর্ক জড়িত। এজন্য ওই কাস্টমারের সাথে সম্পর্ক মেনটেন করাটা কোম্পানির একটা বড় দায় হয়ে যায়, এবং তারা সবসময় চেষ্টায় থাকে যে এই কাস্টমার যেন কোনোভাবেই বিরক্ত না হয়, চলে না যায়। তো এই হচ্ছে বিজনেস মার্কেটের আরেকটা বৈশিষ্ট্য, যে বিজনেস মার্কেটে কাস্টমাররা হয় অনেক বড় টাকার ক্রেতা, অনেক পরিমাণ কেনে, অনেক জিনিস কিনে, এবং অল্প কয়েকজন, সে কারণে তাদের সাথে কাস্টমার সাপ্লায়ারের বা বিক্রেতার বেশ ভালো একটা সম্পর্ক থাকে। এই হচ্ছে ক্লোজ সাপ্লায়ার কাস্টমার রিলেশনশিপ। তৃতীয়ত প্রফেশনাল পারচেজিং। সাধারণত বিজনেস মার্কেট যারা, তারা মানে অনভিজ্ঞ লোক কিনতে যায় না, কিনতে যায় অত্যন্ত দক্ষ লোক। কোম্পানির যে লোক এই জিনিস সম্পর্কে জানে, এগুলোর টু দা পয়েন্ট, ইনস এন্ড আউট সব তথ্য যার কাছে আছে, এবং দীর্ঘদিন ধরে যার কাজই হচ্ছে মার্কেট না, এই ধরনের শিক্ষিত, দক্ষ এবং টেকনিক্যাল পার্সন যারা, তারাই মূলত ওই প্রোডাক্টটা কিনতে যায়। কখনো কখনো এমন হয় যে যিনি বিক্রেতা তার চেয়ে ক্রেতার নলেজ বেশি। বিক্রেতা প্রোডাক্ট নিয়ে বসে কি করছে, বাট ওই প্রোডাক্ট কোথায় প্রস্তুত হয়, ওই প্রোডাক্ট কোন র মেটেরিয়াল দিয়ে হয়, সেগুলো বাজারে কতদিন ধরে আছে, সেগুলোর অপকারিতা এসব তথ্য তারা সাধারণত বিজনেস মার্কেটে কিনতে আসে। এই হচ্ছে আরেকটা তফাৎ। নম্বর 4 হচ্ছে মাল্টিপল সেলস কলস। মাল্টিপল সেলস কল মানে হচ্ছে একাধিকবার একটা প্রোডাক্ট কেনার সিদ্ধান্তে আসতে বা কিনতে একাধিকবার হয়তো ওই কাস্টমার এবং বিক্রেতার দেখা হয়। প্রথমে সে একটা ব্রোশিউর নিয়ে যায় অথবা ব্রোশিউর চায় ওভার ফোনে বা ইন্টারনেটে। এরপরে তাদের সম্পর্কে কিছু কোয়েরি করে যে আপনাদের এই তথ্যগুলো আমাদেরকে দেন। তারপরে তারা হয়তো ফ্যাক্টরি ভিজিটে আসে, তারপরে তারা হচ্ছে টেস্ট হিসেবে নেয়, ফাইনালি তারা হয়, এবং সর্বশেষ তারা মাল ডেলিভারি এখানে দেখা হয়। ধরেন একটা হাসপাতালের এই মেশিন, একটা বিল্ডিং এর লিফট, একটা বড় ধরনের প্রোডাকশন যে ইকুইপমেন্ট, এই জাতীয় জিনিসগুলো কেনার ক্ষেত্রে দেখা যায় যে একবার বিক্রেতা এবং ক্রেতার দেখা সাক্ষাৎ হয়, ডিসকাশন হয়, মিটিং হয়, তারপরে ফাইনালি ক্রেতার ক্রয়ের সিদ্ধান্তটা নেওয়া হয়। এই হচ্ছে মাল্টিপল সেলস কলস। বাইং ইনফ্লুয়েন্স, তার মানে হচ্ছে এখানে একজন না, একাধিক ব্যক্তির ইচ্ছা, পছন্দ, এগুলো কাজ করে ওই প্রোডাক্টটা কেনার পেছনে। এমন যিনি ক্রয় করতে এসছেন তার চেয়ে তাকে যে ক্রয় করতে পাঠিয়েছে তাদের প্রভাবটা বেশি থাকে ওই প্রোডাক্টটা পছন্দের পেছনে। তো যেমন অনেক সময় হয় যে একটা কোম্পানিতে কেনা হচ্ছে, যেন শ্রমিকরা এখানে কোন মেশিনটা আসলে প্রেফার করে, তারা কোন মেশিনটা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা আসলে এখানে মূল প্রভাবক হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় মালিকের পছন্দ থাকে যে আমি অমুক কোম্পানি থেকে কিনবো, কারণ অমুক কোম্পানি থেকে আমি একটু কমে পাবো, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে কোনো না কোনো ভাবে হোক। তো সেক্ষেত্রে প্রোডাক্টের মান একটু খারাপ
কিনতে হবে। তো মালিকের বক্তব্য এটা। তো যিনি কিনতে আসেন তিনি আসলে এই ক্ষেত্রে তার কিছু করার থাকে না, তিনি মালিকের পক্ষ থেকে মাল্টিপল বাইং। অনেক সময় মালিকের একটা অবজারভেশন থাকে যে এটা কিনলে মনে হয় ভালো হয়, আবার শ্রমিকদের পছন্দ থাকে হয়তো একটা, কিন্তু ইঞ্জিনিয়ারদের রিপোর্টটা ভিন্ন। ওই কোম্পানির ইঞ্জিনিয়ার রিপোর্ট দিয়েছে যে এই প্রোডাক্ট আনলে কোম্পানির জন্য এই দিক থেকে ক্ষতি হতে পারে। তো তখন কিছুটা বাধ্য হয়েই ওই ইঞ্জিনিয়ারদের মতামতকে প্রায়োরিটি দিতে হয় প্রোডাক্টটা কেনার জন্য। সেটাই আমরা বলছি যে একাধিক দিক থেকে ক্রয়ের ইনফ্লুয়েন্স থাকে। একজন আমি গেলাম মার্কেটে, পছন্দ হলো, কিনে আনলাম, আমার খুশি, এমনটি কনজিউমার মার্কেটে হয়, বিজনেস মার্কেটে এমনটি হয় না। জি, আমরা 5টা বললাম বিজনেস মার্কেট ভার্সেস কনজিউমার মার্কেটে, যে কি কারণে থেকে বিজনেস মার্কেট কনজিউমার মার্কেট থেকে পৃথক। এই ধরনের 5টা বৈশিষ্ট্য আমরা বললাম। কারো কোনো জিজ্ঞাসা আছে? না Any স্যার। question from anyone, please? Sir, multiple buying influence-টা আরেকবার একটু বুঝান। বাই ইনফ্লুয়েন্স মানে হচ্ছে এর জন্য যে ইনফ্লুয়েন্সটা আসে সেটা একাধিক দিক থেকে আসে। কোম্পানির মালিকের পক্ষ থেকেও আসে, আবার শ্রমিকদের পক্ষ থেকে বা যে ওই প্রোডাক্টটা ইউজ করবে তাদের পক্ষ থেকেও আসে। এরপরে অনেক সময় কাস্টমাররাও এখানে সামনে রাখা হয় যে কাস্টমার কোন, যেমন মনে করেন একটা ব্যাংক এটিএম বুথ কিনবে, তো সেক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পরিষদের একটা পছন্দ থাকতে পারে। তারপরে ব্যাংকের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে, আইটি ডিভিশন আছে, তাদের থাকে। তারপরে হচ্ছে ওই ব্রাঞ্চ ম্যানেজারদের পক্ষ থেকে একটা অবজারভেশন থাকে। আবার ওই ব্যাংকের যারা কাস্টমার, যারা টাকাটা মূলত উত্তোলন করবে, তাদের পক্ষ থেকেও একটা অবজারভেশন থাকে। তো তাদের পছন্দ অমুক ধরনের মেশিনটা তারা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরকম চতুর্মুখী ইচ্ছা পছন্দগুলোকে সামনে রেখে যে বিজনেস গুলো করা হয়, সেটাকে আমরা বলছি মাল্টিপল বাইং ইনফ্লুয়েন্সেস। মানে এখানে পছন্দটা অনেক দিক থেকে বা ডিসিশন হয়ে তার নেওয়া হয়। জি স্যার, বুঝতে পেরেছি। ওয়েলকাম। আমরা এরপরে আরো 5টা পয়েন্ট আছে, সেই দিকে যাব। আরো যে 5টা দিক থেকে বন্ধু আমার আলাদা, তার মধ্যে 6ষ্ঠ নম্বরটা আমরা বলছি ডিরাইভড ডিমান্ড। ডিরাইভড ডিমান্ড মানে হচ্ছে এই যে বিজনেস কাস্টমাররা আপনার কাছ থেকে মাল কিনতে আসে, সেটা মূলত তার প্রয়োজন না। সে যে কাস্টমারকে সার্ভ করে, ওই কাস্টমারের প্রয়োজন আছে বলেই সে আমার কাছ থেকে এই জিনিস কেনে। তার কাস্টমাররা চায় বলেই সে আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনে, এটা দিয়ে সে প্রোডাক্ট বানাবে। যখন তার কাস্টমাররা মুখ ফিরিয়ে নিবে এই প্রোডাক্ট থেকে, তখন সে আবার অন্য কিছু কিনতে চাইবে। যেমন দেখেন, বাংলাদেশে সয়াবিন বিক্রিকারীর মধ্যে রূপচাঁদা, পীর আছে, তারপরে প্রাণ আছে। তো রিসেন্টলি ডাক্তার জাহাঙ্গীর কবিরের কারণে তার প্রচারণায় এখন মানুষ সরিষার তেলের দিকে উদ্বুদ্ধ হচ্ছে। তো মানুষের এই মানে ডিমান্ড দেখে রূপচাঁদা রিসেন্টলি সরিষার তেলের বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। তারা সরিষার তেল বাজারজাত করছে। আগে রূপচাঁদপুরে খাঁটি সরিষার তেল ছিল রাঁধুনির সরিষার তেল। এগুলো হচ্ছে জাস্ট আলু ভর্তা বানানোর জন্যই ব্যবহৃত হতো। এখন রান্নার কাজে সরিষার তেলের যে একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হচ্ছে, আলটিমেটলি রূপচাঁদা বাধ্য হচ্ছে সেদিকে মোড় নিতে। আমি গতকালকে দেখলাম রূপচাঁদার সরিষার তেল আছে, প্রাণের এখন সরিষার হিসেবেই বিজ্ঞাপনগুলো দিচ্ছে যে রান্নায় খাঁটি সরিষার তেল। কারণ কি, কাস্টমারের ডিমান্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো কাস্টমারের ডিমান্ড এতদিন ছিল সয়াবিন তেলের দিকে, তারা সয়াবিন তেলের জন্য মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করেছে। তো এখন কাস্টমারের ডিমান্ড ধীরে ধীরে সরিষার তেলের দিকে যাচ্ছে। তারা এখন দেখা যাচ্ছে মালয়েশিয়ায় ডিমান্ড কমিয়ে দিচ্ছে, আর দেশে চাষিদের কাছ থেকে সরিষা কেনার ডিমান্ডটা বাড়িয়ে দিয়েছে।
তো তার মানে হচ্ছে যে রূপচাঁদার এখানে কোনো প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে রূপচাঁদা যাদের কাছে বিক্রি করে তাদের প্রয়োজন, তাদের আলোকেই রূপচাঁদা তার র মেটেরিয়াল গুলো কিনে। তো রূপচাঁদা সে কেনে কিসের জন্য? তার কাস্টমারের জন্য। সেটাই আমরা বলছি ডিরাইভ ডিমান্ড। রূপচাঁদার নিজের কোনো প্রয়োজন নাই, সে একটা উদ্ভূত ডিমান্ডকে সামাল দেওয়ার জন্য সে প্রোডাক্ট ক্রয় থাকে, এবং ওই ডিমান্ডটা চেঞ্জ হলে রূপচাঁদার ডিমান্ডও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার তো বিষয়টা? জি জি, স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো এরপর হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড, মানে হলো যে এটা বাংলাতে আরো কঠিন, অস্থিতিস্থাপক চাহিদা। ইনইলাস্টিক ডিমান্ড মানে হচ্ছে দাম কম বেশি হলেও ডিমান্ড তেমন একটা নড়চড় হয় না। কিছু কিছু প্রোডাক্ট আছে এমন যার ডিমান্ড আপ ডাউন হয় না, দামের যদিও চাওয়া না। তো এই বিজনেস ক্ষেত্রে কোনো প্রোডাক্টে এগুলো ডিমান্ড, দাম হচ্ছে খাদ্য শস্য, আপনার পেঁয়াজের দাম অথবা দুধের দাম। মিষ্টির দোকানদাররা দুধের দাম বাড়ুক কি কমুক তাদের দুধ লাগেই। এভাবে বিজনেস মার্কেটের ক্ষেত্রে কোনো কোনো প্রোডাক্ট আছে যেগুলো ইনডিমান্ড কোম্পানির পক্ষ থেকে, কারণ তার মার্কেটে টিকিয়ে রাখতে হলে দাম বাড়ুক কি কমুক। যেমন শশার কি কমুক কিনতেই হবে, কনজুমাররা শশা কিনলো না, খেলো না, কিন্তু হোটেলওয়ালাদের শশা কিনতে তার অফার থাকবে। আবার কোনো ক্ষেত্রে বিজনেস যেমন আপনি ক্ষেত্রে দাম বাড়েন বা একটু দাঁড়িয়ে কেনা বাদ দিয়ে বন্ধ হয়ে যায়। কারণ দেওয়ার মতো আবার দাম কমে গেলে তখন তারা কিনতে রাজি বা বেশি পরিমাণ কিনতেও তাদের কোনো অসুবিধা। ফ্লাকচুয়েটিং ডিমান্ড। তো এই আমরা বললাম যে বিজনেস মার্কেটের ক্ষেত্রে এই দুটো বৈশিষ্ট্য দেখা যায়। স্যার এটা একটু রিপিট করা 9 যায়, নম্বর কথাটা হচ্ছে পুরো ভেঙে আসছে। ওকে, এখন কি কথা কি শোনা যায়? জি স্যার। ইনইলাস্টিক ডিমান্ড আমরা বলছি কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ডিমান্ডটা হচ্ছে অস্থিতিস্থাপক, অর্থাৎ আর দাম বাড়তি কোনো হয় না। উদাহরণ দিই, উদাহরণ দিলাম, এক হচ্ছে দুধ। মিষ্টি দোকানদার জন্য দুধ তাদের প্রতিদিনই দুধ লাগে, দুধের দাম আজকে 50 থাকুক কিংবা 60 থাকুক সেটা কোনো বিষয় না, কারণ তাদের মিষ্টি তৈরি করতে দুধ লাগবে। আবার পেঁয়াজ কিংবা শশা, একটা রেস্টুরেন্টে এটার ডিমান্ড, তারা কিনবেই এগুলো, কারণ তাদের কাস্টমার সামাল দিতে হলে এগুলো দিতে হয়। বাজারে পেঁয়াজ শশার দাম এই জন্য শশা দিচ্ছি না, এটা তো বলার সুযোগ। তো কিন্তু কোনো কোনো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, কথা ভেঙে ডিস্টার্ব করতেছে, ভেঙে ভেঙে আসতেছে স্যার। স্যার স্যার এখনো ভেঙে এখনো ক্লিয়ার না স্যার। আমরা একটু আমরা বলছিলাম ইন কনজিউমার সরি বিজনেস মার্কেটের বৈশিষ্ট্য, একটা হলো ইনইলাস্টিক ডিমান্ড আর একটা হলো ফ্লাকচুয়েটিং ডিমান্ড। তো ইনইলাস্টিক ডিমান্ড মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কাস্টমারদেরকে এমন সব পণ্য কিনতে হয়, সরি বিজনেস মার্কেটকে আহ এমন পণ্য কিনতে হয় যে পণ্য তার দাম বাড়ুক কিংবা কমুক সে কেনা বন্ধ করতে পারে না। যেমন মিষ্টির দোকানদার দুধ কেনা বন্ধ করতে পারে না, হোটেলে শশা কিংবা পেঁয়াজ কেনা বন্ধ করা যায় না। তো অথবা আপনার পরোটার দোকানদার আটা কেনা তো বন্ধ করতে পারবে না। তো এভাবেই
দাম বাড়ুক কিংবা কমুক তাদের প্রোডাক্ট কিনতেই হয়, সেটাকে আমরা বলছি ইনইলাস্টিক ডিমান্ড। আবার কখনো কখনো ফ্লাকচুয়েটিং ডিমান্ড হয়, যেমন কোনো কোনো প্রোডাক্ট কোম্পানি বছরে যখন সবচেয়ে কম দাম থাকে সে সময় কিনে স্টক করে রাখে, কারণ তাদের সে সামর্থ্য আছে এবং দাম বাড়লে তারা প্রোডাক্ট কিনে না। যেগুলো হয়তো সাধারণ কনজিউমারদের কিনতে হয় কিন্তু কোম্পানিরা তারা ওগুলো কিনে না। যেমন আমরা যদি বলি চালের দাম যখন কম থাকে তখন তারা কিনে নেয় কোম্পানিগুলো, বাট সাধারণ কাস্টমারদের তো আহ ওইভাবে স্টক করে রাখার সুযোগও নেই, সামর্থ্যও নেই। এটা আমরা বলছি যে সাধারণ কাস্টমার বা কনজিউমার মার্কেটের চেয়ে বিজনেস মার্কেটের দুটো দিক আমরা আরো পৃথক পেলাম, সেটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড আর হলো ফ্লাকচুয়েটিং ডিমান্ড। জি, এই দুটো কি ক্লিয়ার শায়লা? জি স্যার, ক্লিয়ার। এটা বোধহয় তাবাসসুম জিজ্ঞেস করেছিলেন, তাবাসসুম ক্লিয়ার হয়েছেন? জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে। তারপরে আমরা বলেছি ডিরেক্ট পারচেজিং। ডিরেক্ট পারচেজিং মানে হচ্ছে বিজনেস কাস্টমাররা অনেক সাধারণত হোলসেলার কিংবা রিটেইলার কাছ থেকে কেনে না। বিজনেস কাস্টমাররা সরাসরি কোম্পানিতে নক করে, কারণ তারা বিশাল ভলিউমের মানে মিডলম্যানদের কাছ থেকে না কিনে সরাসরি কোম্পানিকে নক করে। এটা তাদের একটা বৈশিষ্ট্য, যেহেতু তারা অনেক পরিমাণ কিনবে সরাসরি কোম্পানিকে মেইল করে অথবা সেখানে লোক পাঠায় অথবা তাদের কাছে ফোন করে। এবং লাস্ট আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানিগুলো বা বিজনেস মার্কেট যারা, তারা জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড হয়, অর্থাৎ তারা ভৌগোলিকভাবে কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় হয়ে থাকে। উদাহরণ দিচ্ছি, যেমন সুতার কাস্টমার বেশি পাবেন হচ্ছে গাজীপুর এলাকায়, অথবা নারায়ণগঞ্জের বিভিন্ন মানে একটা কেন্দ্রে যেখানে মূলত কাপড় টেক্সটাইল মিলস গুলো আছে। তারপরে বোতামের কাস্টমার পাবেন বেশি গার্মেন্টস ফ্যাক্টরি গুলো যেখানে সেখানে। এরপরে আপনি শীটের কাস্টমার বেশি পাবেন হচ্ছে যাত্রাবাড়ি এলাকায়, পুরান ঢাকা এলাকায় শীট, লোহার যে পাত গুলো সেগুলো। তো এইভাবেই সাধারণত বিজনেস কাস্টমাররা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে না, কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রে থাকে। ওই এলাকায় ওই জাতীয় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি গুলো বেশি, সে কারণে ওই প্রোডাক্টের চাহিদা ওই এলাকায় বেশি। এই হচ্ছে জিওগ্রাফিক্যালি কনসেন্ট্রেটেড বায়ার্স। এই নিয়ে আমাদের 10টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, যা বিজনেস মার্কেটের, যা কনজিউমার মার্কেট থেকে ভিন্ন। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা এই 10টা পয়েন্টের কোনো জায়গায়? Any question from any? নো স্যার। Okay. তাহলে আমরা চলে যাচ্ছি পরের আলোচনায়, বাইং সিচুয়েশন। বাইং সিচুয়েশন বলতে আমরা বোঝাচ্ছি যে কনজিউমাররা সাধারণত বিজনেস মার্কেট তাদের ক্রয়টা 3 ধরনের হয়ে থাকে, বা তাদের ক্রয়ের সিচুয়েশনটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রেইট রিবাই। স্ট্রেইট রিবাই মানে হচ্ছে অর্ডার করা এবং সাথে সাথে, সরি, স্ট্রেইট রিবাই মানে হচ্ছে যে গতবার যা কিনেছিল এবারও ঠিক তাই কেনা। এই জন্য অনেক সময় তারা শুধু ফোন করে দেয় অথবা একটা মেসেজ পাঠিয়ে দেয়, অথবা তাদের খুব মানে নিচের লেভেলের একজন পিয়নকে পাঠিয়ে দেয় যে আমাদেরকে ওই গতবার যা পাঠিয়েছে আবার পাঠিয়ে দেন। এখানে কোনো ধরনের যোগাযোগ নেই, এখানে কোনো ধরনের দর কষাকষির কিছু নেই, সেম। আরেকটা সিচুয়েশন আছে, সেটাকে আমরা বলি মডিফাইড রিবাই। গতবার যা দিয়েছেন সেগুলোর একটু কিছু চেঞ্জ আছে, দু একটা মডেল বাদ যাবে, নতুন দুটো মডেল যোগ হবে, পরিমাণ কিছু কম বেশি হয় এরকম। এটাকে আমরা বলছি মডিফাইড রিবাই। মানে গতবারেরটাই আবার আমরা রিপিট করছি, বাট কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করে দিচ্ছি। কোম্পানিগুলো অনেক সময় এরকম করে, যেটাকে আমরা বলছি মডিফাইড রিবাই। আর সর্বশেষ আমরা যেটা বলবো নিউ টাস্ক। নিউ টাস্ক মানে হচ্ছে একেবারে প্রথমবারের মতো কেনা। এই জায়গাটাই হলো একটা বিশাল ব্যাপার। এই জায়গায় কাস্টমার ধরতে পারাটা একটা কঠিন কাজ, আর একবার ধরে ফেলতে পারা মানে একটা বিশাল লাভ। নিউ টাস্ক
এটার জন্য আমরা বলেছি মাল্টিপল বাইং ইনফ্লুয়েন্স থাকে, মাল্টিপল সেলস কল থাকে। তো এই হলো 3 ধরনের প্রাইস সিচুয়েশন বা বাইং সিচুয়েশন। স্ট্রেট রিবাই, গতবারেরটাই পুনরায় কেনা, এটা লোক যেতেও হয় না, মেসেজ দিয়ে, ফোন করে, ইমেল করে এই অর্ডার গুলো দেওয়া হয়। মডিফাইড রিবাই হচ্ছে গতবারেরটাই কিছুটা চেঞ্জ করে, আইটেম চেঞ্জ করা অথবা পরিমাণ চেঞ্জ করা অথবা মডেল চেঞ্জ করা, সেভাবে ক্রয়ের জন্য যে অর্ডার। আর নিউ টাস্ক হচ্ছে কমপ্লিটলি নতুন প্রোডাক্টের জন্য অর্ডার, এবং এটা সাধারণত বেশ জটিল একটা প্রসেস হয়ে থাকে। এনি কোশ্চেন বাইং সিচুয়েশন সম্পর্কিত? নো স্যার। নেই। ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি পরের অংশে।